নমস্কার, আমি সুভদ্র। আবার কিছু কথা, যে কথা আমার গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম, যে ভিডিওটা লেন্দি হচ্ছে বলে আমি মাঝখানে শেষ করেছিলাম, যে আগামী দু একদিনের মধ্যে আমি পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু কথা, প্রশ্ন তুলে ধরবো বিভিন্ন জায়গায়। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আরও একটা ভিডিও আমাকে করতে হতে পারে। এটা চলবে, এটা প্রক্রিয়া, এটা চলবে। প্রতিবাদের প্রক্রিয়া তো অনেক রকম হয় এবং সেটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে হয় না। গতকালের ভিডিওর পরে আমাকে বেশ কিছুজন ফোন করেছিলেন, কিছুজন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ, কিছুজন মেসেঞ্জারে মেসেজ করে তারা তাদের বিভিন্ন মতামত জানিয়েছেন। সবটাই আলোচনায় আসবে। আমি ভিডিওটা করবার পরে, গতকালের ঘটনার পরে, তারা আমাকে পজিটিভ নেগেটিভ উভয়ই তারা আমাকে বলেছেন। দুটোই সাদরে গ্রহণ করেছি এবং তাদের উত্তর অবশ্যই দেব, ঠিক সময় মতোই দেব। তো যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আসি, যে 2021-এর পুনরাবৃত্তি কি 2026-এ করার পরিকল্পনা চলছে। আমার গতকালের ভিডিওর ক্যাপশনটা ঠিক এরকমই ছিল। এটা তার দ্বিতীয় পর্ব ধরতে পারেন। কতগুলো জিনিস আমার মাথায় এসেছে, যে আজকে যিনি রাজ্যের একটা বড় পদে বসে আছেন, অর্থাৎ একটা দলের সংগঠন সম্পাদক বা সাধারণ সম্পাদকের উপর একটা বিশাল গুরু দায়িত্ব থাকে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট পোর্টাল, নিউজ পোর্টাল, সেখান থেকে যতটুকু যা খবর পেয়েছি বা সংগ্রহ করতে পেরেছি, কালকে খুঁজছিলাম না মাথাটাকে। আমার ধারণা, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা থেকে বলছি, বিভিন্ন দিক দেখে শুনে, যে সেটা বোধহয় রাজ্যের যিনি আছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আমি সরাসরি তাকে চ্যালেঞ্জ করতে চাই। সরাসরি দলের ভালো কি হবে নাকি খারাপ হবে সেটা আগামী দিন বলবে। আমার কিছু প্রশ্ন ওনাকে নিয়ে, এবং সমস্ত বিজেপি সমর্থক কর্মী, নিচুতলার কর্মী, তাদের কাছে, কোনো নেতৃত্বের কাছে আমার কোনো প্রশ্ন ওনাকে নিয়ে করার নেই। দেখুন, প্রথম থেকে কতগুলো জিনিস, পশ্চিমবঙ্গে সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে সভাপতি তৈরি হবে, এটা ঘোষণা হওয়ার পরে শুরু থেকেই যেন কেমন একটা খুব গোপন ব্যাপার ছিল। গোপন ব্যাপার কীরকম, সেটা হচ্ছে এই যে সদস্য সংগ্রহ অভিযান কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে গোটা দেশ জুড়ে হলো। এটা একটা নির্দিষ্ট সময়ের পরে এটা শুরু হয়। এটা একটা মানে রিনিউয়াল থাকে, বা প্রতি 3 বছর অন্তর একটা এর একটা নতুন করে কার্যক্রম শুরু হয়। সেখানে দাঁড়িয়ে বাই প্রেশার কাউকে করা হলো না, তোমাকে এতগুলো করতেই হবে, বা তোমাকে এতগুলো নয়, তোমাকে করাতেই হবে লোককে, তোমাকে মানুষের কাছে যেতেই হবে, তোমাকে এটা করতেই হবে। দলের হুইপ সেভাবে ছিল না। যদি বলেন, যারা বলতেন, কেউ কেউ হয়তো বলবেন যে তাহলে হলো কী করে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি দেখলাম, হোয়াটসঅ্যাপ রাজনীতি চলছে এখন, যে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, সদস্য সংগ্রহ একটা অভিযান, একটা বিশাল কার্যক্রম, তার ছবি আপলোড হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু একই ছবি কতবার আপলোড হচ্ছে আমার জানা নেই। স্বভাবতই আমি অনেক পরে কিছু সদস্য সংগ্রহ করানোর জন্যে আমার এলাকা মধ্যমগ্রামের বেশ কিছু এলাকার মানুষের কাছে গেছিলাম, করিয়েও ছিলাম। পাশাপাশি আরও 2-4 জনের সাথে যারা কথা বলেছিলাম, এখানকার যারা বিভিন্ন সময় তারা দায়িত্বে ছিলেন দলের, এখন নেই, তারাও সহমত প্রকাশ করেছিলেন এবং তারাও চেষ্টা করেছিলেন সদস্য সংগ্রহ অভিযানে নিজেদেরকে সামিল করানোর জন্য। যথেষ্ট সাড়া পেয়েছি। কিন্তু সদস্য সংগ্রহ অভিযানের প্রায় শেষ পর্যায়ে এসে আমরা এই কাজটা করেছি কয়েকজনে। তা আমার প্রশ্ন এখান থেকেই, যে যাদের কাছে যাওয়া হয়নি বা যাওয়া হয়েছিল না,
তাদের কাছে কেন যাওয়া হয়নি? যারা নেমেছিলেন রাস্তায় সদস্য সংগ্রহ অভিযানের জন্যে, তারা কেন যাননি? আর ঠিক বেছে বেছে কিছু মানুষকে তুমি সদস্যগুলো কিন্তু করিও, তুমি সদস্যগুলো কিন্তু করো, মানে জাস্ট কাছের লোক, কাছের লোক। সারা মধ্যমগ্রামের এমন দুরবস্থা নেই যেখানে সবার কোটা পূরণ হয়ে যাওয়ার পরেও আমার মতন 2-4 জন তারা 20-50টা সদস্য করাতে পারবেন না। এরকম অবস্থা মধ্যমগ্রামের নয়। তা সত্ত্বেও এখানে বহু সদস্য সংগ্রহ অভিযানে মানুষের কাছে যাওয়া হয়নি। এটা তারা চাইছিলেন, কোথাও একটা জায়গা থেকে চাইছিলেন। একদম নিচুতলার মণ্ডল প্রেসিডেন্ট তো আর খুব বেশি মাথা ঘামান না, তারাও খুব বেশি দায়িত্ব নেন না। ওই জেলা যতটুকু কর্মসূচি দিলেন তাই করলাম, ব্যাস, দলের একটা গাইডলাইন। তিনি আর উপযাজক হয়ে নতুন করে দল নিয়ে চিন্তাভাবনা করেন না, এটা বাস্তব সত্য। অধিকাংশ জায়গায় বেশ কয়েকটা বছর ধরে এরকম চলছে যে তাদের আলাদা কোনো কর্মসূচি, তাদের আলাদা কোনো চিন্তাভাবনা এটা নেই। ওই অনেকটা ধরো ভাই লক্ষণের মতন, জেলা বলেছে তাই করলাম, জেলারও সেম অবস্থা, রাজ্য বলছে তাই করলাম, না বললে করলাম না। এরপরে দেখুন, সদস্য সংগ্রহ অভিযানের পরে তাদের যে একটা অ্যাক্টিভ মেম্বারশিপ, সেটা নিয়ে তাদের নাকি হইচইয়ের ব্যাপার হলো। যারা অ্যাক্টিভ মেম্বারশিপ তারাই একমাত্র ভোটদানে সামিল হতে পারবে সাংগঠনিক নির্বাচনে। কিন্তু কোথায়? তাদের তো কাউকে ডাকা হলো না। কেন? সূত্রটা আমি যাচ্ছি জায়গায়, একদম জায়গায় যাচ্ছি। কেন ডাকা হলো না আমরা কেউ জানি না, কেউ বলতেও পারছি না কেন ডাকা হলো না। হোয়াটসঅ্যাপে এত মেসেজ, অত মেসেজ, এত ফোন, অত ফোন, এতজনকে অতজনকে। ঠিক মূল বিষয়টা যখন সভাপতি নির্বাচন হলো, অধিকাংশ কি 99% মানুষ জানেন না যে আমাদের সভাপতি পরিবর্তন হচ্ছে, নাকি তিনিই আবার পুনর্বহাল থাকছেন। যদি থাকেন কিভাবে, যদি তার পদ্ধতিটা কি। মাঝখানে একটা সার্কুলার দিয়ে দেওয়া হলো, সেখানে সার্কুলার দেওয়া হলো কি না, ন্যূনতম 45 বছরের হতেই হবে। আমি চিন্তা করলাম, অনেক জেলার নেতা বা অন্যের কাছে ফোন করে বা তাদের সাথে যখন কথা হয়েছে তখন জিজ্ঞেস করেছিলাম যে এটা কী ধরনের সিদ্ধান্ত হলো যে একটা 45 বছরের ছেলে, তার নিজস্ব কেরিয়ার, তার পরিবারের দায়িত্ব, তার লাইফের নিজের পায়ে দাঁড়ানোর মতন পরিস্থিতি থাকে, তাকে কোনো না কোনো জায়গায় কাজ খুঁজতে হবে, কাজ করতে হবে। একে পশ্চিমবাংলার কাজের অবস্থা খারাপ, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নিজের কাজ সামলে, পরিবার সামলে কি করে একটা দলের মণ্ডলের সভাপতি পদে তিনি আসীন হবেন এবং দলটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন, এটা কিভাবে সম্ভব। তারা বললেন, দেখো সুপ্রিয়, এটা বুঝতে পারছি, কিন্তু আমাদের কিছু করার নেই। আমি জানি তাদের কিছু করার নেই, কিন্তু তাদের উদ্দেশ্যে যাদের কিছু করার নেই, বিভিন্ন পদাধিকারী যারা বসে আছেন, তাদের কাছে আমার একটা খুব সিম্পল প্রশ্ন একটা, আজকে আপনার পদ চ্যুত হবেন, আজকে আগামী দিনে আপনাকে পদে রাখা হবে না যদি প্রতিবাদ করেন। এই ভয়ে যদি আপনি সোজা কথাটাকে, প্রশ্নটাকে চোখে চোখ রেখে না বলতে পারেন, পরিবর্তন না আনতে পারেন, তাহলে আপনি চিন্তা করুন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 1000 টাকা ভাতা পাওয়া মানুষগুলো কি করে প্রতিবাদ করবে। তারা তো কিছু পায়। আপনি পদটাকে খোয়াতে চাইছেন না, তারা 1000 টাকা খোয়াতে চাইবেন। ভেবে দেখুন, সম্ভব কোনো দিন? সামান্য একটা পদ পাবেন, তার জন্যে আঁকড়ে ধরে পড়ে আছেন, আমাকে থাকতে হবে। কি আছে ওখানে? কি মোহ আছে? দায়িত্ব সামলালে আপনি থাকবেন, না থাকলে থাকবেন না। আপনি যদি ভালো স্টুডেন্ট হন, অবশ্যই আপনি পাস করবেন, আপনার পদোন্নতি ঘটবে। আর ভালো স্টুডেন্ট না হলে হবে না, এটা তো স্বাভাবিক। কিন্তু সেটাকে আঁকড়ে ধরে পড়ে থাকার জন্যে সত্যি কথাটা বলবো না, খালি তৈলমর্দন করে চলবো, এই জিনিস কতদিন? এ তো হতে পারে না। ঠিক সেই জায়গা থেকে শুরু হয়েছিল একটা জায়গায়, এরপরে পরবর্তী পর্যায়ে ঠিক একইভাবে হবে। একটা জায়গায় একটা দল, এত বড় একটা দল, যে দলটা একটা ভিতের উপর দাঁড়িয়ে, আপনি বড় অট্টালিকা তৈরি করুন, বিশাল বড় অট্টালিকা তৈরি করছেন,
তৈরি করবার জন্য তার যে ভিতটা তৈরি করার দরকার, যে ভিতের ওপর আপনার বিশাল অট্টালিকাটা দাঁড়িয়ে থাকবে, সেই ভিতটা তৈরি হচ্ছে সিমেন্ট ছাড়া। সিমেন্ট ছাড়া সেই ভিতটা তৈরি হচ্ছে। সিমেন্ট লাগানো হচ্ছে কোথায়? দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছতলা, সাততলা, আটতলায় পোক্ত করে তৈরি করা হচ্ছেন। ঘর তো হেলে পড়বে একটা সময় এসে। এটা কারোর মাথায় থাকছে না, মাথায় থাকছে না। থাকবে কি করে? যে কথায় আসছিলাম, এই যে জগন্নাথ চট্টোপাধ্যায়, আমি ওনার নামের আগে শুনিনি। উনি জানি না কতদিন ধরে বিজেপিতে আছে, খুব সম্ভবত 20-21 আগে বোধহয় নয়, 20-21 আগে উনি ছিলেন কিনা, 20 আগে ছিলেন কিনা আমার জানা নেই। তবে জগন্নাথবাবু, আপনাকে বলি, আপনি একটা দলের বড় দায়িত্ব পেয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কটা প্রশ্ন করি। এত বড় একটা দলের সম্পাদক মণ্ডলীর সদস্য আপনি, ভালো বিষয়। আপনি এমনিতে খুব ভদ্রলোক, মানে জেন্টেলম্যান, আপনি উচ্চ শিক্ষিত, অবশ্যই আমার থেকে উচ্চ শিক্ষিত, যথেষ্ট শিক্ষিত। আমি সেই তুলনায় অতি নগণ্য। বিভিন্ন জায়গায় কাজ করেছেন বিভিন্ন সময়। কিন্তু আমাদের এই কথাগুলো আপনার ভালো লাগবে না, কারণ কি জানেন? ওই যে বললাম, চেয়ারে বসে আছেন। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, আপনি যখন কলেজে এসএফআই করেন তখন আমি বিজেপির ঝান্ডাটা ধরে রাস্তায় নামতাম। আমার মতো বহু মানুষ রাস্তায় নামতো বিজেপির ঝান্ডা ধরে। তখন আপনি কলেজে এসএফআই করছেন। কোন সোর্সে, কোথায়, কীভাবে এসছেন আমি প্রশ্নে আসছি না। সেটা সবাই সব জায়গায় পৌঁছায় না। অনেকের অনেক রকম বাধ্যবাধকতা থাকে, অনেকে চায় না। ব্যাস, আজকে আপনার নামে টাকা তছরূপের দায় আসছে। কেন? কেন? আপনি, শোনা যাচ্ছে এটাও যে আপনি নাকি 2024 লোকসভা নির্বাচনে দলের প্রচারের জন্যে একটা প্রচার সংস্থাকে দলের টাকা দিয়েছিলেন প্রচার করবার জন্যে, একটা ইউটিউব চ্যানেলকে, ছোট পোর্টালকে। আর তার থেকে ঢের বেশি, আপনার পোর্টাল যা বলে তার থেকে ঢের বেশি এই যে সন্ময় বন্দ্যোপাধ্যায় আছে না, উনি বলেন উনার ওখানে লোক বেশি হয়। তারপরে এই শফিকুল ইসলাম, মানব বা মানে পদবিটাই ভুলে গেছি, বা আমার মতন আতিপাতি ছোটোখাটো যারা আমরা মাঝে মধ্যে মুখ খুলি আর কি বিভিন্ন বিষয় নিয়ে, তাদের ইজ্জত একটু বেশি আছে। তা ওই যে যাদের কথা বললাম আর কি, তাদের আপনার টোটাল ভিউয়ার্স আর তাদের একজনের ভিউয়ার্সের সমান হয়নি। তা আপনি তাদেরকে টাকা দিয়েছিলেন কেন? এটা কোনো একটা সূত্র মারফত, একটা মিডিয়া মারফত জানলাম, ওই ইয়েটা নাকি আপনি মালিক, যদিও মালিক উল্লেখ করেননি সেখানটায়, মালিক উল্লেখ করা নেই, এটাও জানলাম যে আপনিই নাকি বকলমে মালিক। এটা কিছু জনের কথা। শুরুতেই শুরু করে দিলেন দাদা। হ্যাঁ, আপনি তো সেদিনকে এসছেন, একটু বুঝুন ব্যাপারটাকে। আপনি কিসের স্বার্থে দিচ্ছেন? কিসের স্বার্থে? আপনাকে নিয়ে সন্দেহ আছে। আপনি মাঝে মধ্যে নাকি বলেছেন ওখানে বেশ কিছু জায়গায়, এটাও কথিত আছে যে আপনি নাকি সংঘের সাথে একটা আপনার সুসম্পর্ক আছে, বা সংঘের সাথে আপনি যুক্ত। মিথ্যা কথা বলছেন আপনি, সংঘকে ভাঙাচ্ছেন। আপনি মিথ্যা কথা বলছেন। কোনো সংঘের সাথে যারা যুক্ত তাদের মানসিকতা কখনো এরম হতে পারে না। জানি পশ্চিমবঙ্গে বহু মানুষ আছে যারা সংঘকে ভাঙিয়ে খায়, এবং দলের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, সংঘ মানে উনি গেজেটেড অফিসার, আর সংঘের বাইরের লোক মানে তিনি 4th ক্লাস স্টাফ। এটা একটা কথিত আছে। যেহেতু সংঘকে প্রত্যেকে আমরা শ্রদ্ধা করি, বিশ্বাস করি, সেই সংঘর নামটা ভাঙিয়ে খাচ্ছেন। সংঘ এরম মানুষ প্রোডাক্ট করে না, সংঘে এরম শিক্ষা দেয় না। আপনি সংঘর নামে বদনাম করছেন। এই জগন্নাথ চট্টোপাধ্যায়, আপনার উদ্দেশ্যটা একটু পরিষ্কার করে বলবেন। গত 2021 লোকসভার কাউন্টিং নিয়ে হাজারো প্রশ্ন ছিল, তখনও ভিডিও করেছিলাম, তখনও প্রশ্ন তুলেছিলাম, উত্তর সেদিন থেকে পাইনি। গত লোকসভা নির্বাচনের ফল খারাপ হওয়ার পরেও আপনারা কি করে পদে বসে থাকেন, এটাও আমার কাছে
আশ্চর্য লাগছে, আমাদের মতো নিচুতলার কর্মীদের কাছে আশ্চর্য লাগছে আবারও আপনারা দায়িত্ব নিতে যাচ্ছেন 2026-এর। সেবার তো মাননীয়ার পা খোড়া থেকে শুরু করে আর আপনার ওই কাউন্টিংয়ের যে ছলছাতুরির এগ্রিমেন্ট, তার ফলে দল হেরেছে। আবার 2026-এ দেখছেন এটা তার হতে পারে না, এটার হবে না, তাই ভিতটাকে নরম করে দাও। যেখান থেকে উৎপত্তি হয় আন্দোলনের, যেখান থেকে উৎপত্তি হয় ভোটারের সংগ্রহের, সেই জায়গাটাকে নরম করে দেওয়ার জন্যে সারা ভারতবর্ষে যেখানে বয়সের রেস্ট্রিকশান নেই সেখানে পশ্চিমবঙ্গে বয়সের রেস্ট্রিকশান করে দিলেন। 45 বছরের মধ্যে একটা ছেলে 20-22 বছর পর্যন্ত তার স্কুল ছাত্র যেমন চালায়, তারপরে তাকে আসতে হয় রাজনীতিতে। তাও সবাই আসেন কিনা ঠিক নেই, আসবার পরে তিনি কতটুকু কী শিখলেন তার উপর দায়িত্ব দিচ্ছেন আপনি। এগুলো আপনাদের পরিকল্পনা। দলটাকে ক্ষতি করবেন না, এভাবে দলের ক্ষতি করবেন না, এটা সরাসরি আপনার কাছে আমার প্রতিবাদ, চ্যালেঞ্জ, যাই বলুন। এটাও শুনছি আজকে আপনাদের কারণেই হয়তো আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা নতুন রাজনৈতিক দল হবে, এটা শুনছি। যদি হয় সেটা হবে আপনাদের জন্যে, আপনারা দায়ী থাকবেন তার জন্যে, যে একটা সর্বভারতীয় দল, রাজনৈতিক দল, যেটা দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে, যেটা আপনারা করতে পারেননি, উল্টে দলটা সর্বনাশ করেছেন সর্বতভাবে। আপনারা দায়ী থাকবেন, থাকুন। আপনারা সুষ্ঠু চিন্তাভাবনা করুন, স্বেচ্ছায় নতুন করে ভাবতে শেখান। বাংলার মানুষের সাথে প্রতারণা করবেন না। বাংলার মানুষ আজকে দ্বিধাগ্রস্ত, তারা বিপজ্জনক অবস্থায় রয়েছে, তারা মুক্তি চাইছে। মুক্তি চাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর সরকারকে তারা বারবার চাইছে। আর আপনারা সেই সরকারের সাথে প্রতারণা করছেন, বাংলার মানুষের সাথে প্রতারণা করছেন, দল নিয়ে ছেলে খেলা করছেন। আবার হবে আর একটা অংশ আগামী ভিডিওতে, আপনাকে আমি ছাড়ছি না। একজন সাধারণ দলীয় কর্মী হিসাবে দলটাকে দীর্ঘদিন যাবৎ ভালোবাসি বলে গায়ে জ্বালা লাগে, আর সে জ্বালা মেটানোর জন্যে এটাই হচ্ছে আমার একমাত্র মাধ্যম। এটা কিন্তু আমি একেবারে ছেড়ে কথা বলবো না। এই যে বলেছি না, যে সামান্য পদের জন্যে প্রতিবাদ করতে ভুলে যাই, পাছে পদটা না পাই, এ বান্দা আমি নই। ভালো থাকবেন সকলে। আগামী ভিডিও আবার করব কাল পরশুর মধ্যেই। সকলকে বলবো নমস্কার।